তো আমরা আগের দিনে আমাদের এই পঞ্চম পঞ্চবার্ষিকী মানে 4 5 ইয়ার প্ল্যান সম্পর্ক পর্যন্ত আমরা পড়েছিলাম, যেখানে আমরা দেখেছিলাম লাস্ট আমাদের যেটা হয়েছিল রাজস্থানের পোখরানে আন্ডার গ্রাউন্ড নিউক্লিয়ার টেস্ট, যেটা হচ্ছে স্মাইলিং বুদ্ধা নামে পরিচিত। এটা অব্দি আমাদের হয়েছিল, তাই তো? এবার এটা বলেছিলাম আমি। ওকে, এবার আজকে আমরা বাকিগুলো পড়বো। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 5 5 ইয়ার প্ল্যান যেটা হয়েছিল, সেটা 1974 থেকে 1979 অব্দি করা হয়েছিল। এটা আমাদের পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা 5 5 ইয়ার প্ল্যানিং হয়েছিল। কিন্তু এই প্ল্যানিংটা টোটাল কিন্তু কমপ্লিট করা যায়নি। তার কারণ কি, 1978-এ জনতা সরকার মানে জনতা পার্টি ক্ষমতায় আসে এবং এই পরিকল্পনা যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা 5 ইয়ার প্ল্যান যেটা চলছিল সেটাকে বন্ধ করে দিয়েছে। ওকে, কারণ যে প্ল্যানিংটা ছিল সেটা জনতা পার্টি, সেটা হচ্ছে কংগ্রেস গভর্নমেন্ট ইন্দিরা গান্ধীর ছিল, সেই কারণে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এই পরিকল্পনাটা তৈরি করেছিলেন ডিডি ধর। তিনি এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা 5 5 ইয়ার প্ল্যানিং এর ডিজাইন করেছে। এই পরিকল্পনার উদ্দেশ্য ছিল মোস্ট ইম্পর্টেন্ট টার্গেট ছিল ফিফথ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যে দারিদ্রতা দূরীকরণ মানে পভার্টি, যেটা আমাদের দারিদ্রতা রয়েছে পভার্টি ইরাডিকশন, এবং অর্থনৈতিক স্বনির্ভরতা মানে ইকোনমিক মানে আমাদের হচ্ছে ইকোনমির উপর, অর্থনীতির উপর স্বনির্ভর হওয়া। তো এখান থেকেই দেখো প্রথম দারিদ্রতা দূরীকরণের উপর সরাসরি প্রয়াস চালানো হয়। সেই কারণে তৈরি করা হয় একটা প্রোগ্রাম যার নাম হচ্ছে মিনিমাম নিড প্রোগ্রাম, ন্যূনতম প্রয়োজন পূরণ কর্মসূচি, মিনিমাম নিড প্রোগ্রাম। অর্থাৎ মানুষের যে যে জিনিসগুলো প্রয়োজন রয়েছে, ন্যূনতম প্রয়োজন, সেগুলোকে মেটানোর জন্য, অর্থাৎ গরিব লোকেদের জীবন ধারণের মান উন্নয়ন করার জন্য তথা দারিদ্রতা দূরীকরণের জন্য এই প্রকল্পটা নেওয়া হয়েছিল। যার উদ্দেশ্য ছিল 14 বছর পর্যন্ত শিশুদের, যারা 14 ইয়ার 14 বছর পর্যন্ত যেসব শিশুরা রয়েছে তাদের প্রাথমিক শিক্ষার প্রসার ঘটানো, তারা যাতে প্রাইমারি এডুকেশন বা প্রাইমারি শিক্ষা তারা পেয়ে থাকে সেটা প্রসার ঘটানো, পানীয় জল সরবরাহ, বিদ্যুৎ সরবরাহ করা, শ্রমিকদের বাসস্থান বন্দোবস্ত এবং বস্তি এলাকার উন্নয়ন। ফিফথ পঞ্চবার্ষিক পরিকল্পনার মূল যেটা মেইন যে কোশ্চেনটা এসে থাকে সেটা হচ্ছে গরিবি হাটাও স্লোগান। খুব ইম্পর্টেন্ট যে গরিবি হাটাও স্লোগানটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় প্রথমবার উচ্চারিত হয়েছিল, খুব ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট, গরিবি হাটাও স্লোগান। 1975-এ প্রথমবার এই পঞ্চম পঞ্চবার্ষিকী 5 5 ইয়ার প্ল্যানিং এর মধ্যে প্রথম গরিবি হাটাও স্লোগানটা হয়েছিল, যেখানে কি ন্যূনতম প্রয়োজন মেটানোর জন্য অর্থাৎ মিনিমাম নিডের জন্য করা হয় কি 20 দফা কর্মসূচি, যেটাকে বলা হয় 20 পয়েন্ট প্রোগ্রাম। 20 দফা কর্মসূচি বা 20 পয়েন্ট প্রোগ্রাম কর্মসূচি নেওয়া হয়েছে, যার উদ্দেশ্য ছিল কি যে দারিদ্রতা দূরীকরণ করা, দারিদ্রতা নিরসন বা দূরীকরণ করা এবং সমাজের দরিদ্র শ্রেণীর মান উন্নয়ন করার জন্য। এছাড়া কি হয় যে মরুভূমির উন্নয়ন কর্মসূচি নেওয়া হয় 1977-78-এ। কাজের বিনিময়ে খাদ্য খাদ্য অর্থাৎ ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম, যে যে জায়গায় যে কাজ করবে তার বিনিময়ে তাদের খাবার দেওয়া হবে, এই প্রকল্প শুরু করা হয়, যার মূল উদ্দেশ্য ছিল মজুরির ভিত্তিতে কর্মসংস্থান করা। এবং এখনো যেটা চলে 1977-এ প্রথমবার করা হয়েছিল সেটা হচ্ছে অন্তর্দয় যোজনা। অনেকে দেখবে অন্তর্দয় কার্ড থাকে, প্রচুর পরিমাণে খাদ্যশস্য তাদেরকে দেওয়া হয়, যে বিপিএল এর থেকেও অনেক বেশি পরিমাণ খাদ্যশস্য অন্তর্দয়ে দেওয়া হয়েছে। এটা প্রথমবার রাজস্থানে 1977-এ করা হয়েছিল, তারপর তারা ভারতে বিভিন্ন জায়গাতেই এটাকে করা হয়। এরপর যেটা আমাদের রোলিং প্ল্যান, এরপর কি জনতা পার্টি সরকারে আসে। আমি বললাম একটু আগে ইন্দিরা গান্ধীকে ক্ষমতা থেকে সরিয়ে জনতা পার্টি ক্ষমতায় আসে। মোরারজি দেশাই বলাই আছে, দেখো মোরারজি দেশাই তখন ভারতের হচ্ছে পিএম ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন। এই মোরারজি দেশাই নেতৃত্বে সরকার জনতা পার্টি ক্ষমতায় আসে এবং তারা কি করে এই প্ল্যানিং পঞ্চবার্ষিকী পরিকল্পনাটাকে টোটালি বন্ধ করে তারা কি করে, বলে যে বহতা পরিকল্পনা বা রোলিং প্ল্যান করার কথা বলা। রোলিং প্ল্যানটা কি? রোলিং প্ল্যান হচ্ছে কি, যেরকম আমরা এর আগে পড়েছিলাম তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরে যে আমরা প্রতি বছরের কর্মসূচি সেই বছরে করব, সেরকম এখানে এই বার্ষিক পরিকল্পনায় রোলিং প্ল্যান নামে পরিচিত। তো এই রোলিং প্ল্যানটা হয়েছিল 1978 থেকে 1983 এর মধ্যে, এইভাবে করার কথা বলা হয়। এই জন্য এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি করা হয়
রোলিং প্ল্যানকে মাথায় রেখে। এই জন্য এই প্ল্যানিং কে জনতা সরকারের 1977 থেকে 88 এর এই পরিকল্পনাকে জনতা সরকারের ষষ্ঠ পঞ্চবার্ষিকী বা ষষ্ঠ পরিকল্পনা বলা হয়ে থাকে, সিক্স প্ল্যানিং বলা হয়ে থাকে। এবার এখানে যেটা আমাদের পড়তে হবে, সেটা কি, যে এই পরিকল্পনার যে কনসেপ্ট বা ধারণাটা কে দিয়েছে। এই পরিকল্পনার যে কনসেপ্ট বা ধারণাটা দিয়েছিল যে অধ্যাপক র্যাগনার ক্রিস এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটা দিয়েছিল, অধ্যাপক র্যাগনার ক্রিস। এছাড়া বিশিষ্ট অর্থনীতিবিদ এশিয়ান ড্রামার রচয়িতা হচ্ছে গুন্নার মিল্ডাল কি করেছিল, তৃতীয় বিশ্বের যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির অর্থ সামাজিক যে তিনি প্রথমবার এই রোলিং প্ল্যানের সুপারিশ করেছিলেন। রোলিং প্ল্যান কথার অর্থ হলো প্রথম বছরের প্ল্যানিং অনুযায়ী কাজের মূল্যায়ন করে তার ভিত্তিতে দ্বিতীয় বছরের বা পরবর্তী বছরের যে নীতি নির্ধারণ করা, অর্থাৎ রোলিং, জিনিসটা পরপর রোল হতে থাকবে। তো এখানে একটা জিনিস আছে, হিন্দু রেট অফ গ্রোথ শব্দটি প্রথম ব্যবহার করেছিল অধ্যাপক রাজকৃষ্ণ। এখানে হিন্দু রেট অফ গ্রোথ কি তোমাদের মনে আছে? আমি তোমাদের পড়ানোর সময়, ন্যাশনাল ইনকাম পড়ানোর সময় বলেছিলাম হিন্দু রেট অফ গ্রোথ। কেউ ন্যাশনাল ইনকামের পিডিএফটা বা রেকর্ডিংটা দেখেছিলে? ব্রতী, সঞ্চয়িতা, হ্যাঁ স্যার, তোমরা তো প্রথম থেকে ছিল ওখানে। হিন্দু রেট অফ গ্রোথ মানে কি বলেছিল মনে আছে? কি মনে আছে? মনে আছে? বলো। যেটা দেখে মনে হচ্ছে সেটা নয়, যেটা দেখে মনে হচ্ছে সেটা নয়। মানে ওটা হিন্দুদের জন্য কোনো রেট নয়, ওটা একটা অন্য কি বলেছিলেন। এটা হচ্ছে আমাদের যে জিডিপি গ্রোথ রেট কে হিন্দু রেট অফ গ্রোথ। ওকে, সেটা কি আমাদের হিন্দু রেট অফ গ্রোথ, যে আমাদের যে জিডিপি কতটা গ্রোথ করছে সেটাকে মেজার করার জন্য বা এক্সপ্লেন করার জন্য হিন্দু রেট অফ গ্রোথ বলা হয়। যাই হোক, তো এটা আমাদের রোলিং প্ল্যান হলো। এবার আমাদেরকে 5 ইয়ার প্ল্যান, যেটা 1980 সালে, যে 1980 সালে আবার কি করে কংগ্রেস সরকার ক্ষমতায় আসে। তার কারণ কি, মোরারজি দেসাই পদত্যাগ করেছিলেন, সেই কারণে কি হয়, কংগ্রেস সরকার বা আমাদের যে কংগ্রেস গভর্নমেন্ট আবার ক্ষমতায় এলে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা অর্থাৎ আবার 5 ইয়ার প্ল্যান শুরু করে। এটা আমাদের পরীক্ষার কোশ্চেন আছে কিরকম, যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি দুবার ডিজাইন করা হয়েছিল, দুবার পরিকল্পনাটি নেওয়া হয়েছিল। তাহলে একমাত্র ষষ্ঠ বা 5 ইয়ার প্ল্যানটাই কিন্তু দুবার পরিকল্পনা করা হয়েছিল। একবার জনতা সরকার প্ল্যানিং করেছিল, আর একবার কংগ্রেস সরকার প্ল্যানিং করেছিল। যেটা একমাত্র পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা দুবার প্ল্যানিং করা। এখানে কি হয়, যে ইকোনমিক লিবারাইজেশন করা হয়, এবং ইকোনমিক লিবারাইজেশন শুরু করে নেহেরুভিয়ান সোশ্যালিজমের, যে আমাদের যে সোশ্যালিজম যেটা হয়, সেই সোশ্যালিজম, জওহরলাল নেহেরু যে সোশ্যালিজমটা ফলো করতেন, পরবর্তীকালে ইন্দিরা গান্ধীর যে সোশ্যালিজমটা ফলো করতেন, তার মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। এই জন্য নেহেরু সোশ্যালিজম আলাদা, আর আমাদের হচ্ছে ইন্দিরা গান্ধীর সোশ্যালিজম কিন্তু অনেকটাই আলাদা। যে একই সোশ্যালিজম মানে সবাই যদি একই রকম ভাবো, সেটা কিন্তু ডিফারেন্ট, অনেকটাই কিন্তু ডিফারেন্ট, পলিসিগত বা হচ্ছে আমাদের নীতিগত অনেক পার্থক্য কিন্তু রয়েছে। তো এখানে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কি হয়, সব থেকে ইম্পর্টেন্ট, যে শিবরাম কমিটি 1982 সালে গঠন করা হয়। মোস্ট ইম্পর্টেন্ট অর্গানাইজেশন নাবার্ড। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ না? প্রবলেম হচ্ছে গো? একটু কাটা কাটা শোনাচ্ছে। আচ্ছা, এবার ঠিকঠাক শোনা যাচ্ছে? আচ্ছা, আমি আরেকবার বলছি, আবার যদি প্রবলেম হয় বলবে। ওকে, আচ্ছা। তো এই শিবরাম কমিটির সুপারিশে কি করা হয়, যে প্রথম মোস্ট ইম্পর্টেন্ট অর্গানাইজেশন তৈরি করা হয়, যেটা হচ্ছে নাবার্ড। নাবার্ড কি, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ওকে, অর্থাৎ গ্রামের উন্নয়নের জন্য, যে বিভিন্ন গ্রাম যে রয়েছে সেই গ্রামের উন্নয়ন করার জন্য এবং এগ্রিকালচারের উন্নতি করার জন্য নাবার্ড গঠন করা হয় 1982 সালে। যেখানে কি করা হয়, প্রাথমিক প্রযুক্তিগত শিক্ষা দেওয়া হয়,
এবং ব্যবসায়িক পরিচালন ক্ষমতা বৃদ্ধি করার জন্য 18 থেকে 35 বছরের যুবকদের স্বনিযুক্তিকরণের মাধ্যমে 1977 সালে ট্রেনিং ফর রুরাল ইউথ ফর সেলফ এমপ্লয়মেন্ট গঠন করা হয়। যে প্রাথমিক প্রযুক্তিগত মানে আমাদের যে বেসিক টেকনিক্যাল এডুকেশন এবং যাতে ব্যবসা করার জন্য যে স্কিল ডেভেলপমেন্টের জন্য ট্রাইসেম গঠন করা হয়, ট্রেনিং ফর রুরাল ইউথ ফর সেলফ এমপ্লয়মেন্ট, ট্রাইসেম গঠন করা হয় 1979। এরপর কি হয়, 1980 সালে গঠন করা হয় এনআরডিপি, ন্যাশনাল রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আচ্ছা, অডিও শোনা যাচ্ছে তো এবার ঠিকঠাক? অডিও ক্লিয়ার আছে প্রত্যেকের, না কাটাকাটি আসছে? না, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে ওকে, এখন। ওকে। তো 1980 সালে কি হয়, 2 অক্টোবর ন্যাশনাল রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এনআরডিপি চালু করা হয়। আর 1980 সালে এনআরইপি, ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম, দুটোই দেখো আমাদের তৈরি করা হয়েছিল। একটা রুরাল মানে গ্রামের ক্ষেত্রে কি করা হয়, গ্রামে যে রুরাল ডেভেলপমেন্ট, গ্রাম উন্নয়ন করার জন্য, আর গ্রামের লোকেদের মানে দেওয়ার জন্য, মানে অর্থনীতিতে মানে তাদেরকে কর্মসংস্থান করার জন্য এমপ্লয়মেন্ট প্রোগ্রাম চালু করা, যেটাই 1980-তে। এই সময় কি হয়, এই 6 5 ইয়ার প্ল্যানিং এ কি করা হয়, বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্ট তৈরি করা হয় অন্ধ্রপ্রদেশে। বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্ট গঠন করা হয়। সালেম স্টিল প্ল্যান্ট গঠন করা হয় তামিলনাড়ুতে। আর ভদ্রাবতী স্টিল প্ল্যান্ট গঠন করা হয় কর্ণাটকে। তো কর্ণাটকে এই 3টে জায়গায় স্টিল প্ল্যান্ট গঠন করা হয়েছে। এবং এটা ছিল ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা একটা সফলতম, কারণ টার্গেট যা ছিল 5.2%, তার থেকে বেশি অ্যাচিভড হয়েছিল 5.7%। এবং বলা গেছে, দেখো এটা ছিল একমাত্র পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা দুবার পরিকল্পিত হয়েছিল। আমি যে কথাটা বললাম দেখো, সেটা এখানে লাস্ট লাইনে বলা রয়েছে। ওকে, নেক্সট দেখো আমরা পড়বো 7 পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1985 থেকে 1990, যেটা রাজীব গান্ধীর সময়, অর্থাৎ ইন্দিরা গান্ধীর ছেলে রাজীব গান্ধীর সময়ে এটা হয়েছিল। এবং সেই সময় প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান ছিলেন ডক্টর মনমোহন সিং। তিনি পরবর্তীকালে ভারতের অর্থমন্ত্রী হন, ভারতের প্রধানমন্ত্রী হন। ওয়ান অফ দ্য ফাইনেস্ট পিএম অফ ইন্ডিয়া, ডক্টর মনমোহন সিং। তো তার প্রযুক্তিটা প্রকল্পিত প্রযুক্তির উন্নতিকরণের মাধ্যমে শিল্পের উৎপাদনশীলতার উপর জোর দেওয়া হয়েছিল, যার উদ্দেশ্য ছিল অর্থনীতিকে বৃদ্ধি করা, খাদ্যশস্যের উৎপাদন বাড়ানো, সামাজিক ন্যায় বিচারের মাধ্যমে নতুন নতুন রোজগারের পথ তৈরি করা, যে বিভিন্ন কর্মসংস্থান। এই জন্য মোস্ট ইম্পর্টেন্ট যোজনা চালু করা হয়েছিল জওহর রোজগার যোজনা। খুব 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 ইম্পর্টেন্ট। জওহর রোজগার যোজনা 1989 সালে তৈরি করেছিলেন রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী নয় কিন্তু রাজীব গান্ধী এটা তৈরি করেছিলেন। খুব ইম্পর্টেন্ট, 1989-এ। এরপর যার লক্ষ্যমাত্রা ছিল 6%, যেটা টার্গেট নেওয়া ছিল যে 6%, এবং এটা হচ্ছে 5% পর্যন্ত হয়েছিল। এর উপর ডেভেলপ ছিল যে সামাজিক ন্যায় বিচার, দুর্বলদের উপর নিপীড়ন অপসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার, কৃষি উন্নয়ন, দারিদ্র বিরোধী কর্মসূচি গঠন, খাদ্য সরবরাহ, পোশাক ও আশ্রয় সরবরাহ, ক্ষুদ্রের উৎপাদনশীলতা বৃদ্ধি, বড় আকারের কৃষক, এবং ভারতকে একটা স্বাধীন অর্থনীতিতে পরিণত করেছে। এগুলোর উপর ফোকাস ছিল। এবার কি হয়, যে একটা বড় টাইম হলো যে 7 পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরে কি হয়, যে রাজনীতিতে দ্রুত পট পরিবর্তন, মানে এই সময় বারবার পিএম চেঞ্জ হচ্ছিল এবং কোনো পার্টি স্টেবল হতে পারছিল না। রাজীব গান্ধীর হচ্ছে রাজীব গান্ধীর মৃত্যু নয় অ্যাকচুয়ালি, কংগ্রেস গভর্নমেন্ট, রাজীব গান্ধীর টার্ম শেষ হওয়ার পরে কি হয়, 1990 থেকে বারবার আমাদের হচ্ছে প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছে। এই জন্য এই 5 ইয়ার প্ল্যানিংটাকে আর কার্যকরী করা হয়নি, কারণ গভর্নমেন্ট চেঞ্জ হলে প্ল্যানিং চেঞ্জ হবে, তো এটা স্টেবিলিটি ছিল না। সেই জন্য কি হয়, আবার অ্যানুয়াল প্ল্যান, রোলিং প্ল্যানের মতো করা হয়, যেটা 1990 থেকে 91 এবং 1991 থেকে 92 দুটো প্ল্যান আলাদা আলাদা ভাবে করা হয়েছে। এরপর কি হয়, যে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা করা হয় 1992 সালে। কারণ এই সময় কি হয়, আমি বলেছিলাম আমাদের আমাদের এখনো পড়া হয়নি, কনস্টিটিউশনে পড়লে আমরা বুঝতে পারতাম যে আমাদের হচ্ছে পিভি নরসিম্হা রাও ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন এই সময়। তো প্রধানমন্ত্রী হওয়ার পেছনে যাই হোক একটা কারণ রয়েছে, যে কোনো পার্টি যদি সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারে, তখন রাষ্ট্রপতি যাকে খুশি প্রধানমন্ত্রী করতে পারেন, এবং সেই রেসপেক্টে আমাদের নরসিম্হা রাওকে ভারতের প্রধানমন্ত্রী করা হয়েছিল।
এবং নরসিম্মা রাও আসার পরে মানে ভারতের এই যে বলাই আছে নরসিম্মা রাও ছিলেন তখন ভারতের নবম বা 9th প্রাইম মিনিস্টার ছিলেন এবং সেই সময় ভারতের অর্থমন্ত্রী ছিলেন ভারতের এই যে অর্থমন্ত্রী ছিলেন দেখো ডক্টর মনমোহন সিং। তো এই সময় কি হয় আমাদের যে বৈদেশিক লেনদেন যেটা মানে তহবিল হয় যেটাকে ফরেক্স বলা হয় ফরেন এক্সচেঞ্জ, তো এটা একটা বড় ঘাটতির সম্মুখীন হয়েছিল। ফরেক্স জিনিসটা কি? ফরেক্স জিনিসটা হচ্ছে আমাদের একটা তহবিল থাকে, একটা তহবিল বলতে কি আমাদের একটা অ্যাকাউন্ট থাকে, আমাদের আহ ভারত সরকারের একটা অ্যাকাউন্ট থাকে, সেখানে কি হয় বিভিন্ন বৈদেশিক মুদ্রাগুলোকে সংরক্ষণ করা হয়। যদি আমরা এখানে ভাবি এখানে ইউএস ডলার, এখানে আমাদের হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার, তো এখানে আমাদের ব্রিটেনের ডলার, এখানে জার্মানির ডলার, এভাবে একটা করে টাকা ফিক্সড করা থাকে যে মোটামুটি একটা মেনটেন করতে বলা হয় যে এই টাকার নিচে যেন না নামে, বেশি হতে পারে কিন্তু এর নিচে যেন মানে আপার লিমিট লোয়ার লিমিট এরকম করা থাকে। সেগুলোকে একসাথে বলা হয় ফরেক্স, ওকে, ফরেন এক্সচেঞ্জ বলা হয়ে থাকে। এবার এই ফরেক্স এর গুরুত্বটা কি, ফরেক্স কেন মেনটেন করতে হয়? তুমি যদি এখন আমেরিকার কাছ থেকে কিছু কিনতে চাও, তুমি যদি আমেরিকার কাছ থেকে কিছু কিনতে চাও তাহলে পেমেন্ট যেটা করবে সেটা আমেরিকা কিন্তু ইন্ডিয়ান রুপিতে নেবে না, তারা তাদের ইউএস কারেন্সিতে নেবে। অস্ট্রেলিয়ার কাছ থেকে ট্রেড করতে গেলে অস্ট্রেলিয়া বলবে আমাকে আমার কারেন্সিতে আমাকে পে করতে হবে, আমি তোমার কারেন্সিতে আমি নেবো না, কারণ তোমার কারেন্সি আমি নিয়ে কি করব? তোমার কারেন্সি আমি নিতে পারি তখনই যদি আমার তোমার কাছ থেকে কিছু কেনার থাকে, তাহলে তার বাইরে আমি তো নেবো না। তাহলে প্রত্যেকে চাইবে, প্রত্যেক দেশ চাইবে তার কাছ থেকে কিছু কিনলে তার নিজের কারেন্সিতে করতে। তাহলে আমি যদি অস্ট্রেলিয়ার কাছ থেকে কিছু কিনি তখন আমাকে অস্ট্রেলিয়ান কারেন্সি পে করতে হবে। অস্ট্রেলিয়ান কারেন্সি আমি কি করে পাবো? যদি আমার নিজের দেশে স্টোর না থাকে তাহলে তো আমরা পাবো না। সেই জন্য প্রত্যেক দেশকে কি করতে হয়, একটা রিজার্ভ মেনটেন করতে হয়, যে আমাদের ফরেন কারেন্সির একটা রিজার্ভ মেনটেন করতে হয়, যেটাকে আমাদের ফরেক্স বলা হয়ে থাকে। এবার এখানে যদি ঘাটতি বা কম দেখা দেয় তাহলে কি হবে, যে আমাদের যদি এখানে ইউএস কারেন্সি না থাকে, কমে যায় বা না থাকে, তাহলে আমরা ইউএস থেকে কোনো জিনিস কিনতে পারবো না। তাহলে ইউএস থেকে কিছু কিনতে গেলে ইউএস বলে না আমি দেবো না, আমি তো দেবো না, আমাদের কারেন্সিতে পে করতে হবে। তখন যদি আমরা হাতে পায়ে ধরি, বলবে হ্যাঁ ঠিক আছে আমি দিতে পারি, আমি তোমার উপর শর্ত চাপাবো, মানে আমি তোমার ইন্টারনাল ব্যাপারে হস্তক্ষেপ করবো, তখন সেই জায়গায় তো আমরা মানবো না। তাহলে সেই জায়গায় এই জন্য কি হয়, তখন ইন্ডিয়ার ফরেক্স যথেষ্ট পরিমাণে কমে গিয়েছিল। সেই কারণে ভারতের অর্থনৈতিক যে কাঠামো সেটাকে সংশোধন করার প্রয়োজন পড়ে। তখন ভারতের পিভি নরসিম্হা রাও ছিল ভারতের আহ নবম প্রধানমন্ত্রী, এবং সেই সময় আমাদের অর্থমন্ত্রী ছিলেন, এবং অর্থমন্ত্রী আহ করে দিই, হ্যাঁ, এবং অর্থমন্ত্রী ডক্টর মনমোহন সিং ছিলেন প্রধানমন্ত্রী, এবং অর্থমন্ত্রী তাদের মানে যুগলবন্দিতেই আমাদের ভারতকে দেউলিয়ার হাত থেকে রক্ষা করতে পেরেছিল, কারণ সেই সময় যদি নরসিম্হা রাও আর হচ্ছে আমাদের মনমোহন সিং না থাকতেন, ভারতকে বলতে গেলে ভিক্ষা করেই খেতে হতো। এটা একদম বাস্তব ছিল। তো সেই সময় এডুকেটেড দুজন পার্সন ছিল বলে আমরা সেই সময় যথেষ্ট মানে সেই জায়গা থেকে আমরা বেরিয়ে এসেছি। এই সময় কি হয়, আমাদের যেটা গ্রহণ করা হয় সেটা হচ্ছে এলপিজি। এলপিজি যে বলা হয়েছে লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন। লিবারাইজেশন কথার অর্থ কি? লিবারাইজেশন কথাটা এসেছে লিবারেল শব্দ থেকে। তো লিবারেল কথাটার মানে কি, আই এম লিবারেল, মানে আমি হচ্ছে উদার। উদার তাহলে তাকে কিন্তু বেশি টাকা আমার কাছে পেমেন্ট করতে হবে না। মানে আমি যদি বলি যে চায়না থেকে যদি কেউ আসে, সে মাত্র 5% আমাদের ট্যাক্স দিতে পারে। যদি সেই জায়গায় আমি যদি বলি যে আমাদের দেশে 5% ট্যাক্স না দিয়ে আমাদের 7% ট্যাক্স দিতে হবে, তার মানে কি আমি উদার নয়? আমি যদি ট্যাক্স 5%টাকে কমিয়ে যদি 2% করি, বা বলি না তোমরা এখানে এসে ফ্রিতে ট্রেড করো, আমাকে কোনো ট্যাক্স দিতে হবে না, তার মানে আমি উদার হচ্ছি, লিবারেল হচ্ছি। তাহলে ইন্ডিয়া তখন লিবারেল অর্থনীতি গ্রহণ করেছিল, কারণ এর ফলে কি হয়, লিবারেল হলে কি হবে, বিদেশ থেকে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট ভারতে হবে, দ্যাট ইজ লিবারাইজেশন। নেক্সট হচ্ছে আমাদের প্রাইভেটাইজেশন। প্রাইভেটাইজেশন মানে কি, যেটাকে আমাদের বলা হয় বেসরকারীকরণ। বেসরকারীকরণ মানে কি, যে সরকারের হাতে মালিকানা না থেকে যে প্রাইভেট লোকেদের হাতে বা প্রাইভেট শিল্পপতিদের হাতে দায়িত্ব দেওয়া। এর সুবিধা কি হয়েছিল সেই সময় প্রাইভেটাইজেশন করলে? এবার যখনই গভর্নমেন্টের হাতে বেশি জিনিস থাকবে, তখন গভর্নমেন্টের হাতে জিনিস থাকলে লোকে জানবে যে হ্যাঁ এটা তো গভর্নমেন্ট জিনিস, তো আমি সেখানে কাজ নাও করলে আমার তো কোনো অসুবিধা নেই। যেটা অবভিয়াসলি হয় গভর্নমেন্ট জবের ক্ষেত্রে। তো সেই জায়গায় প্রাইভেট থাকলে কি হবে, স্কিলের উপর ডিপেন্ড করবে, স্কিলের উপর কাজ করলে তখন প্রত্যেকের কাজ করার মানসিকতাও থাকবে, আর প্রত্যেক কোম্পানি চাইবে নিজের প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করতে, চাইবে যে আমার যে প্রফিট আছে
প্রফিট যেন বেশি হয়, হাই হয়ে থাকে, তাহলে সেই সময় এটা করা হয়। এবং গ্লোবালাইজেশন, হোয়াট ইজ গ্লোবালাইজেশন? গ্লোবালাইজেশন কথার অর্থ হচ্ছে যে সাপোজ তুমি একটা আচার তৈরি করেছো, আচারটা খুব ভালো হয়েছে, আচারটা তুমি খুব ভালো করেছো, এবার আচারটা কি করো, তুমি তোমার এরিয়াতেই বিক্রি করো। এবার তোমার মনে হচ্ছে আচারটা আমার এরিয়ায় পপুলার হয়েছে, তাহলে আমি এটাকে ডিস্ট্রিক্টে পপুলার করি। ডিস্ট্রিক্টে পপুলার হলে তারপরে তুমি কি মনে হবে, আমি এটাকে স্টেটে পপুলার করি। স্টেটে পপুলার হলে সেটাকে আবার আমাদের কান্ট্রিতে পপুলার করতে পারি, কান্ট্রিতে পপুলার হলে তারপর আমরা ভাবতে পারি সেটাকে ওয়ার্ল্ড, বিশ্বের সমস্ত দেশে নিয়ে যেতে পারি। তাহলে এই ব্যাপারটাকে আমরা বলে থাকি গ্লোবালাইজেশন। মানে সমস্ত দেশে যদি নিজের আহ, যে জিনিসটা রয়েছে বা নিজের প্রোডাক্টটাকে সবার কাছে ছড়িয়ে দেওয়া, অর্থাৎ উদারীকরণ, বেসরকারীকরণ এবং বিশ্বায়ন। গ্লোবালাইজেশন বিশ্বায়ন, বেসরকারীকরণ প্রাইভেটাইজেশন, উদারীকরণ লিবারাইজেশন। এবং এই সময় কি করা হয়, বলা হয় যে শিল্পের আধুনিকরণ করা হয়, যে শিল্পটাকে আধুনিক ভাবে করা হয়। কারণ কি, শিল্প যদি আধুনিক না করা হয় উৎপাদন যথেষ্ট কম পরিমাণে হবে। এবং এই সময় 1995-এ ভারত কি হয়, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন মানে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ গ্রহণ করে। ফলে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ গ্রহণ করলে কি হবে, সমস্ত দেশের সাথে বাণিজ্য করার সুযোগ পাবে। এই যে এখন আমাদের বলা হচ্ছে যে আমাদের রাশিয়াকে WTO থেকে বাতিল করা হবে, ইউএনও থেকে WTO থেকে বাতিল করা হবে। যদি করা হয়, রাশিয়া অন্য কোনো দেশের সাথে কিন্তু ট্রেড করতে বা বাণিজ্য করতে পারবে না। রিসেন্ট যে আমাদের যুদ্ধ হচ্ছে সেই দেশ। ওকে, নেক্সট আমাদের কি হবে, নবম বা নাইন্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা হচ্ছে স্বাধীনতার 50 বছর, কারণ 1947 সালে ভারত স্বাধীন হয়। 1997 সালে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়, যে সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। এই সময় কি করা হয়, অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক বিকাশের জন্য আমাদের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগানো হয়। দারিদ্র্যের হচ্ছে সম্পূর্ণ নির্মূলের লক্ষ্যে দেশের সামাজিক অর্থগুলিকে সমর্থন করা হয়। 4টে গুরুত্বপূর্ণ বিষয়ের উপর জোর দেওয়া হয়েছিল। একটা হচ্ছে জীবনযাত্রার উন্নতি, একটা জীবনযাত্রার উন্নতির উপর ফোকাস করা হয়, রোজগার বৃদ্ধি, আঞ্চলিক সমতা রক্ষা প্রত্যেক জায়গায়, এবং আত্মবিশ্বাসের উন্নয়নের উপর জোর দেওয়া হয়। 4টে গুরুত্বপূর্ণ বিষয়ের উপর জোর দেওয়া হয়। এবং নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেশের অর্থনৈতিক উন্নয়নকে নিশ্চিত করতে কি করা হয়, জনসাধারণ এবং বেসরকারি খাতের যৌথ প্রচেষ্টাও দেখা যায়। এখানে জনগণ, সাধারণ মানুষ এবং বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা একত্রে মানে উদ্যোগী হয়েছিল এখানে। এবং এখানে দেখা গেল দেশের দেখো গ্রামীণ এবং শহরের প্রত্যেকে জনগণের পাশাপাশি সরকারি সংস্থাগুলোও অবদান রেখেছিল। প্রত্যেকেই অবদান রাখার জন্য টার্গেট 6.5 যেটা ছিল সেটা বেড়ে 5.4 হলো। এগ্রিকালচারে ডেভেলপমেন্ট 4.2 রাখা হলেও 2.1 হলো, কিন্তু ইন্ডাস্ট্রিতে ডেভেলপমেন্ট প্রচুর হলো, 3% টার্গেট থাকলেও 4.5% হলো। এবং সার্বিক লক্ষ্যমাত্রা যেটা ইনক্লুসিভ গ্রোথ বলা হয় সেটা প্রায় 6.8% হলো। এবং এখানে সামাজিক ন্যায় বিচার এবং সামাজিক ন্যায় বিচার এবং ন্যায় বিচারের উপর জোর দিয়ে দেশে উন্নতি করা হয়েছিল। যাক, এটা আমাদের মোটামুটি নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় হলো। এর নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য ছিল যে আমাদের যে ঐতিহাসিক বৈষম্য সংশোধন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি করা। বৈষম্য সংশোধন বলতে কি, যে যে বড়লোকরা যারা রয়েছে তাদেরকে বেশি ফেসিলিটি দেওয়া, আর যারা গরিব রয়েছে তাদেরকে কম ফেসিলিটি দেওয়া। তো এটা এই জন্য করা হয়, বৈষম্যকে সংশোধন করা হয়। জনসংখ্যা নিয়ন্ত্রণের উপর জোর দেওয়া হয়। আমাদের হচ্ছে ভিলেজ মানে কৃষি, পল্লী এবং উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কর্মসংস্থান করা হয়। দারিদ্র্য হ্রাস করা হয়, দরিদ্রের জন্য খাদ্য, জলের যথাযথ প্রাপ্যতা নিশ্চিত করা, প্রাথমিক স্বাস্থ্যসেবা সুবিধা এবং অন্যান্য প্রাথমিক প্রয়োজনীয়তা করা, দেশের সকল শিশুদের প্রাথমিক শিক্ষা দেওয়া, সামাজিক সুবিধা বঞ্চিত শ্রেণীর মতো ক্ষমতায়ন করা মানে তপশিলি জাতি উপজাতিদের সুবিধা দেওয়া, কৃষিক্ষেত্রে স্বনির্ভরতা আনা, আর স্থিতিশীল দামের মাধ্যমে অর্থনৈতিক বৃদ্ধির হারে যে স্টেবিলিটির দামটাকে বাড়ানো, এটা উদ্দেশ্য ছিল। এবং সেই উদ্দেশ্যে বিভিন্ন রকম কৌশল দেওয়া হয়, যে সরকারি বেসরকারিকে একসাথে কাজ করানো হয়, স্বনির্ভরতা করা হয় এবং যোগাযোগ ব্যবস্থাকে খুব ভালো করে। এবং জানি অটল বিহারী বাজপেয়ীর সময় আমাদের হাইওয়ে গুলো তৈরি হয়েছিল এবং এই কারণে যথেষ্ট উন্নতি আমাদের কিন্তু হয়েছিল। দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 2007 থেকে 2002 থেকে 2007-এর মধ্যে হয়,
যেখানে টার্গেট ছিল জিডিপি বৃদ্ধির হার 8%, 2007 সালের মধ্যে এটাকে 20% কমিয়ে এবং 2012 সালের মধ্যে 10% কমাতে হবে। 2007 সালের মধ্যে সবাইকে প্রাথমিক শিক্ষার মধ্যে নিয়ে আসার কথা বলা হয়, জনসংখ্যা বৃদ্ধির হারকে কমানোর কথা বলা হয়, এডুকেশন রেটকে 72% থেকে 80% করার কথা বলা হয়। আমাদের গাছ অরণ্য বৃদ্ধির হারকে বাড়িয়ে 2007 থেকে 2025 থেকে 33%, শিশু মৃত্যুর হারকে কমিয়ে 45 থেকে 24-এর মধ্যে আনার টার্গেট নেওয়া হয়, দূষিত নদীগুলোকে শোধন করার টার্গেট নেওয়া হয়, পানীয় জলের সুবন্দোবস্ত টার্গেট নেওয়া হয়। এই জন্য গুরুত্বপূর্ণ একটা যোজনা চালু করা হয়, স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা, SGSY। টার্গেট ছিল 8.1%, হয়েছিল 7.80%। দারিদ্রতার হার প্রায় 5% অব্দি কমে গিয়েছিল। উদ্দেশ্য ছিল উচ্চমানের প্রযুক্তি করা, লিঙ্গ বৈষম্য মানে সেক্স রেশিওকে দূর করা এবং 20 দফা কর্মসূচির প্রবর্তন। এর আগে পড়িয়েছিলাম 20 পয়েন্ট প্রোগ্রাম, যেটা আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নেওয়া হয়েছিল। তো সেই 20 দফা কর্মসূচিকে আবার পুনরায় ইমপ্লিমেন্টেড করার কথা বলা হয় এবং সেই রেসপেক্টে সেই সময় একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি নেওয়া হয়েছিল, যেটা হচ্ছে ভারত দর্শন। 2020 সালের মধ্যে একটা টার্গেট নেওয়া হয় যে একটা ভারত দর্শন কর্মসূচি, লং টার্ম টার্গেট নেওয়া হয়েছিল। 2003 সালে ভারত দর্শন কর্মসূচিটা নেওয়া হয়, তখন শ্যামাপ্রসাদ গুপ্ত পরিকল্পনা কমিশনে এই রিপোর্টটা দেয়, যার মধ্যে ইনক্লুড করা হয় 6 থেকে 14 বছর বয়সের সমস্ত শিশুর নাম স্কুলে নথিভুক্ত করা, জীবন ধারণের মান সুনিশ্চিত করা, কৃষিতে যে পার্সেন্টেজ লোক রয়েছে 56 থেকে 40% করা, আনঅর্গানাইজ সেক্টরে নিয়োগের সম্ভাবনাকে বাড়ানো, শহরে বসবাসকারীর সংখ্যা বাড়ানো এবং বড় বড় শহরগুলিতে জলের সমস্যাকে করা, মানে জলের সমস্যাকে সমাধান করা অনেকটাই টার্গেট করা হয়। তো এটা মোটামুটি আমাদের 20 দফা কর্মসূচির মধ্যে যে ভারত দর্শন পরিকল্পনার মধ্যে ছিল। এবার এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা জিনিস, সেটা হচ্ছে আমাদের এই ছকটা আমাদের পড়তে হবে। এই ছকটা আমরা দেখতে পাচ্ছি, দেখো প্রত্যেকে এই ছকটায় পড়তে হবে কি, যে 10টা যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছে তার লক্ষ্য কত ছিল আর অর্জিত কত হয়েছে। লক্ষ্য ছিল যেগুলো পড়তে হবে, কোনগুলো যেগুলো যে লক্ষ্য থেকে অর্থাৎ টার্গেট থেকে অ্যাচিভটা বেশি ছিল সেগুলো আমাদের পড়তে হবে। এরকম কোনটা কোনটা রয়েছে, প্রথমটা রয়েছে, ওকে, প্রথমটা রয়েছে। আর আমাদের দেখো এই যে অষ্টমটা রয়েছে, সপ্তমটা রয়েছে, ষষ্ঠটা রয়েছে, আর হচ্ছে পঞ্চমটা রয়েছে। তাহলে প্রথম, পঞ্চম, তারপর আমাদের ষষ্ঠ, সপ্তম, অষ্টম, এগুলো দেখো যতটা টার্গেট ছিল, আর প্রথম যতগুলো টার্গেট ছিল তার থেকে যেগুলো বেশি অ্যাচিভড হয়েছে সেগুলো আমাদের বলতে হবে যে নিচের কোনটি সফল পরিকল্পনার মধ্যে অন্তর্গত। তাহলে অপশনের মধ্যে প্রথম, তৃতীয়, চতুর্থ আর হচ্ছে তোমার দশম দিল, তাহলে সেখানে অ্যান্সার প্রথম করব। অপশন দিল কোনটি মানে আমাদের সফল নয়, তাহলে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম দিল, তাহলে অ্যান্সার হবে নবম। এইভাবে আমাদের কিন্তু পড়তে হবে, যেগুলো যেগুলো অ্যাচিভের থেকে টার্গেটের থেকে অ্যাচিভ বেশি ছিল সেগুলো হচ্ছে আমাদের পড়তে হবে। আর এরপরে আমাদের 11তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা হচ্ছে আমাদের মনমোহন সিং এর সময় হয়েছিল 2007 থেকে 2012, যেটা আমাদের হচ্ছে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকার সময় হয়, যেখানে 12 থেকে 23 বছরের যুবক যুবতীদের অন্তর্ভুক্ত করা হয়, যার মাধ্যমে ডিস্টেন্স এডুকেশন যেটা রয়েছে এবং তার উপর ITI এর উপর গুরুত্ব দেওয়া হয় এবং এখানে দারিদ্র্য হ্রাস করে সামাজিক খাত এবং সেবার উপর জোর দেওয়া হয়, লিঙ্গ বৈষম্য হ্রাস করা হয়, পানীয় জল সরবরাহর মানে মাত্রাকে ঠিক করা হয় এবং ইন্ডাস্ট্রি, আমাদের এগ্রিকালচার ইন্ডাস্ট্রি এবং টার্সিয়ারি সেক্টরের টার্গেট 4 থেকে 4, 10 এবং 9% বৃদ্ধি করার কথা বলা হয়, যেখানে কি হয় ইনক্লুসিভ গ্রোথের কথা বলা হয়, অর্থাৎ সার্বিক উন্নয়নের কথা বলা হয়েছিল। এর মাধ্যমে ভারত কল্যাণের উপর জোর দেয়, ম্যানুফ্যাকচারিং শিল্প সেক্টরে উন্নয়নের মাধ্যমে নিযুক্তি করা হয়। আর দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেখানে ডেপুটি চেয়ারম্যান ছিল মনটেক সিং আলুওয়ালিয়া, টার্গেট ছিল 8.2%, পরিকাঠামো, স্বাস্থ্য, শিক্ষার উপর ফোকাস করা হয়, যেখানে 50 মিলিয়ন কাজের সুযোগ সৃষ্টি করা হয়, লিঙ্গ সামাজিক ব্যবধান দূর করা হয়, উচ্চ শিক্ষার অ্যাক্সেস বাড়ানো হয়,
শিশুদের পুষ্টির হ্রাস অপুষ্টির হ্রাস কমানো হয়, প্রত্যেক গ্রামে বিদ্যুৎ সরবরাহের কথা বলা হয়, আর অরণ্য করার কথা বলা হয়, 90% পরিবারের ব্যাংকিং পরিষেবা দেওয়ার কথা বলা হয়। তো এখানে আমাদের 12টা পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা এখানে টোটালি ডিসকাস করলাম। আর আমাদের প্ল্যানিং এর কিছু উদ্দেশ্য বা রয়েছে, টার্গেট বৈশিষ্ট্য কি, আমাদের প্রত্যেকটা প্ল্যানিং কি ইন্ডিকেটিভ, মানে আইনসম্মত বা বিধিবদ্ধ নয় বা বাধ্যতামূলক নয়। পরিকল্পনাগুলো এগুলো যে ক্ষমতা রয়েছে বা যে শাসক রয়েছে তার নিজের ইচ্ছের উপর ডিপেন্ড করছে। ভারতের পরিকল্পনা হচ্ছে বিকেন্দ্রিক পরিকল্পনা, মানে প্রত্যেক জায়গায় পঞ্চায়েতি রাজ পৌরসভার হাতে ক্ষমতা দেওয়া হয়েছে, মানে সরকার, কেন্দ্রীয় সরকার ডাইরেক্টলি এগুলোকে কার্যকরী না করে স্থানীয় যারা শাসক রয়েছে তাদের মাধ্যমে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছে। বিকেন্দ্রীকরণ, ডিসেন্ট্রালাইজেশন। ভারতের পরিকল্পনা বস্তুগত বা অর্থ সংক্রান্ত হয়, প্রত্যেক জায়গায় উদ্দেশ্য একটাই, যাতে সাধারণ মানুষ বেশি টাকা বা অর্থ পেয়ে থাকে। এবং ভারতের পরিকল্পনার কাঠামো হচ্ছে ক্রিয়ামূলক, মানে হচ্ছে কাজ যেগুলো হয়ে থাকে মানে কাজের উদ্দেশ্যেই করা হয়। এবং পরিকল্পনা কমিশন 2014 সালে 31শে ডিসেম্বর বন্ধ করে দেওয়া হয়, তার জায়গায় নীতি আয়োগ নিয়ে আসা হয় 2015 সালের 1লা জানুয়ারি। এবং নীতি আয়োগের প্রথম অধিবেশন বা বৈঠক বসে 2015 সালে 8 ফেব্রুয়ারি। ওকে, দেখো আমরা এখানে টোটাল আমাদের প্ল্যানিংটা পড়লাম। এখান থেকে ইকোনমিক্স এর কিন্তু সব থেকে বেশি কোশ্চেন এসে থাকে। ওকে, আমি এখানে রেকর্ডিংটা আজকেরটা দিয়ে দিচ্ছি, আগের গুলো দেওয়া আছে, পিডিএফটা দিচ্ছি, তোমরা ভালো করে পড়বে। আমি পরের দিন কিন্তু প্ল্যানিং এর উপর এমসিকিউ করাবো, প্রত্যেকে ভালো করে পড়বে। এই প্ল্যানিং এর উপর আমি পরের দিন এমসিকিউ করাবো। ওকে, সবার টপিক ক্লিয়ার?